আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। তিস্তা পাড়ের আরও খবর জানাচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে আমরা চলে যাচ্ছি লালমনিরহাট পয়েন্টে থাকা স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। হাসান, পদযাত্রা কর্মসূচির সর্বশেষ আপডেট আপনার হাতে কি আছে এই মুহূর্তে? হাসান মাহমুদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করব। আমরা এবারে চলে যাচ্ছি রংপুরের কাউনিয়া পয়েন্টে। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট AK মইনুল হক। মইনুল, তিস্তা পাড়ে পৌঁছানোর পর মানুষজন কি বলছেন পদযাত্রা নিয়ে? লোপা, যদি তিস্তা পাড়ের এই মুহূর্তের চিত্রের কথা আমি বলি, তাতে আমি বলতে পারি মানুষ এই তিস্তায় হাঁটু জলে যখন প্রতীকী লং মার্চ করে এসে এখানে যখন নেমেছে, তাদের মধ্যে এক ধরনের একটি উৎফুল্লতা আমি লক্ষ্য করেছি। তারা যেন তিস্তা জয় করবে এমন তাদের চোখে মুখে ছিল, তাদের অনেকটা আস্থার সেই চিত্র আমি দেখেছি। আর বিশেষ করে এই তিস্তা এখন একেবারেই হাঁটু জলে পরিণত হয়েছে, তিস্তা এখন কঙ্কালে পরিণত হয়েছে। তিস্তায় এখন মরুভূমির মতো একটি অবস্থা, হাড্ডি কঙ্কাল সার যেন তিস্তা, অথচ এই তিস্তাই ছিল প্রমত্তা তিস্তা। তাই তো তিস্তাবাসী জোট বেঁধেছে, তারা প্লাকার্ড প্রদর্শন করছে, তারা স্লোগান দিচ্ছে। তাদের কথা হলো যে এবার আর কোনো আশ্বাস নয়, এবার তারা এই দাবির বাস্তবায়ন চায়, অর্থাৎ তিস্তাবাসী বাঁচতে চায়। তাদের কথা হলো তিস্তা বাঁচলে তারা বাঁচবে। তাই তো রংপুরের 5টি জেলা, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধার সেই 115 কিলোমিটার অবস্থান করছে। একটু আগের চিত্র যদি দেখাতে পারতাম, এখানে আরো হাজার হাজার মানুষ এবং নারীরাও ছিল। তারা কিন্তু এই চিত্রার নেমে তারা প্লাকার্ড প্রদর্শন করে তাদের প্রতিবাদের কথা বলছে, তাদের কষ্টের কথা বলছে এবং গণমাধ্যমের মাধ্যমে তারা সারা বিশ্বকে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাদের একটাই দাবি, আমরা আর কোনো আশ্বাস নয়, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই এবং আসলে বাঁধ এবং খনন চিন্তাকে করা যায় এবং শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণের জন্য রিজার্ভার করা যায়, এই অঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা। আমরা এবারে চলে যাচ্ছি হাসান মাহমুদের কাছে, তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন। হাসান, পদযাত্রা কর্মসূচি নিয়ে আপনার হাতে এই মুহূর্তে আর নতুন কি তথ্য আছে? পদযাত্রা কর্মসূচি আসলে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে পানিতে নেমে, তিস্তার পানিতে নেমে মানববন্ধন বা প্লেকার্ড প্রদর্শন চলছে। দেখতেই পাচ্ছেন যে শুষ্ক যে তিস্তা, আমি নদীর মাঝখানেই রয়েছে ঠিক বলতে পারেন। এই নদীটি পুরোটাই শুকিয়ে অনেকটা একেবারে মরুর মতো হয়েছে। ঠিক পেছনেই প্লেকার্ড প্রদর্শন করে নৌকাতে করে কিন্তু অনেক মানুষ কিন্তু এই তিস্তা বাঁচাও আন্দোলনে শরিক হয়েছে এবং সেই আন্দোলনে শরিকদের সাথে যুক্ত হয়েছে এখানকার বিভিন্ন অঞ্চল মানুষ। আসলে বিক্ষিপ্তভাবে বিভিন্ন এলাকায় তারা প্লেকার্ড প্রদর্শন করার কারণে ঠিক ওইভাবে সেই জায়গাটাতে দেখানো হয়তো বা মুশকিল হচ্ছে, কিন্তু আমরা এর আগে দেখিয়েছি যে প্লেকার্ডে মূলত তারা যেটি লিখেছে যে তিস্তা বাঁচাতে হবে, তিস্তাকে রক্ষা করতে হবে এবং 48 ঘন্টার এই যে তিস্তা নদী রক্ষা আন্দোলনের 2 দিনব্যাপী একটানা কর্মসূচি, লাগাতার কর্মসূচি, সেই কর্মসূচির আজকের পর্যায়ে সকালে পদযাত্রা ছিল, যেটি বলছিলেন আপনি, সেটি শেষ হয়েছে। তারপর পরই 8 কিলোমিটারের মতো পদযাত্রা শেষে এখন পানিতে, হাঁটু পরিমাণ পানিতে নেমে এবং কোমর পরিমাণ পানিতে নেমে তিস্তার পাড় ঘেঁষে যে হাঁটু পরিমাণ পানি, তিস্তাতে পানি কমে গেছে, সেই তিস্তার পানি প্রদর্শন, অর্থাৎ তিস্তাতে পানি নেই সেটিও যেমন এক বোঝানো যে তিস্তাতে পানি নেই, শুষ্ক তিস্তা। পাশাপাশি সে প্লেকার্ড প্রদর্শন করে তারা প্রতিবাদ জানাচ্ছে যে এই তিস্তার রক্ষার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার, তিস্তা মহাপরিকল্পনার পাশাপাশি তিস্তার ভারতের উজান থেকে যে বন্ধ করে দেয়া সেই বাঁধ, সেখান থেকে বাংলাদেশের অংশে যে পানির ন্যায্য হিস্সা সেটি আদায় করার জন্য তারা লাগাতার কর্মসূচি চলছে। এবং এই কর্মসূচিতে আজকে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি যুক্ত হবেন লন্ডন থেকে অনলাইনে। তো সেই জন্য এখন যে কর্মসূচিটি চলছে সেটি হচ্ছে পানিতে নেমে প্লেকার্ড প্রদর্শন এবং প্রতিবাদ জানানো, তিস্তার পানির ন্যায্য হিস্সা প্রাপ্তি, পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। টানা 48 ঘন্টার আজকে দ্বিতীয় দিন চলছে।
আমরা জানছিলাম তিস্তা রক্ষায় আন্দোলনের দ্বিতীয় দিনের খবর। লালমনিরহাট থেকে তিস্তা আন্দোলনের আরো খবর জানাবেন স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু। বাবু, আপনি যেখানে আছেন সেখানে পদযাত্রার এই মুহূর্তের সর্বশেষ তথ্য আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। লোপা, আমি আছি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ যে পয়েন্টটা, সেই পয়েন্টটায় এই পয়েন্টটায় থেকে খানিকক্ষণ আগে পদযাত্রা শুরু হয়ে ব্যারাজ অতিক্রম করে সাধুর বাজার বলে একটি জায়গা, সেখান থেকে পদযাত্রাটি ঘুরে শেষ হয়েছে। এখন অংশগ্রহণকারী আন্দোলনকারী যারা আছেন তারা লাঞ্চ করছেন, আর এরপরে বিকেল নাগাদ এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশচন্দ্র রায় যোগ দেবার কথা রয়েছে। আর সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে বক্তব্য রাখবেন সেটি এখানে সরাসরি সম্প্রচার করা হবে। লোপা, আমরা জানছিলাম তিস্তা অভিমুখে পদযাত্রার সর্বশেষ খবর। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী 20 এপ্রিলের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা হায়দারের নেতৃত্বাধীন 3 সদস্যের আদালত এই আদেশ দেন। শুনানিতে প্রসিকিউশনের পক্ষ থেকে তদন্ত শেষ করতে 2 মাস সময় চাওয়া হয়। শুনানিতে ট্রাইব্যুনাল বলেন, পরিপূর্ণ তদন্ত প্রতিবেদন দিতে সময় লাগলেও অসুবিধা নেই, তবে প্রতিবেদন অবশ্যই বিশ্বাসযোগ্য হতে হবে। জুলাই আগস্ট গণহত্যায় দায়ের করা মামলায় শেখ হাসিনাকে পলাতক দেখানো হয়েছে। ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য এবং শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা সহ 16 জনকে। তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে, এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে। এই কারণে আমরা 2 মাসের সময় চেয়েছিলাম। আদালত আগামী 20 এপ্রিল এই পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। এই সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট যাতে পাওয়া যায় সেটার ব্যাপারে বলেছেন। আমরা বলেছি যে আশা করছি আমরা এর আগেই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবো। আদালত যেটা বলেছেন যে তাড়াহুড়া করতে গিয়ে তদন্ত রিপোর্ট যাতে কোনো ত্রুটিপূর্ণ না হয় সে ব্যাপারেও খেয়াল রাখবেন। ভবিষ্যতে নির্বাচিত সরকারের সময়ও যেন ফ্যাসিস্টদের মতো জেলা প্রশাসকদের ব্যবহার করতে না পারে, সেজন্য তাদেরকে আইন অনুযায়ী দায়িত্ব পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জেলা প্রশাসক সম্মেলনে রাখা বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন। গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন এসে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে, কিন্তু ওই রাজনৈতিক দিক নির্দেশনাটা থাকে না। তো আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যেই দলই ক্ষমতায় আসুক, কোনোদিন যেন আমাদের যে প্রশাসন ক্যাডারে যে অসীম আমাদের সম্ভাবনা শক্তি রয়েছে, এটা যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে আমাদের সংবিধানে যেভাবে বলা আছে জনগণের সেবা করার কাজে যেন লাগায়। অন্তর্বর্তী সরকারের 6 মাস পেরিয়ে গেলেও মানুষের আকাঙ্ক্ষার জবাবে তারা ইতিবাচক কোনো বার্তা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। আমি এটা বিশ্বাস করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার যেদিন তাদের দায়িত্ব গ্রহণ করেছে তার আগের মুহূর্তের যে আবেগ, সেই আবেগ আর দায়িত্ব গ্রহণ করার পরে এই সরকারের যে আবেগ, সেই দুটি কখনো এক হতে পারে না। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের 3য় ধাপের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। আজ জেলা প্রশাসক সম্মেলনে রাখা বক্তব্যে তিনি এ কথা জানান। হাইকোর্টের একটা রায় হয়েছে যেটাতে ওনারা সন্তুষ্ট নন, ক্ষুব্ধ। আমরা আপিল করেছি এবং আমরা আপিলে লড়ছি। আমরা দেখবো যে কোর্ট কি বলেন, কারণ যেহেতু এটা কোর্টে একটা বিচারাধীন বিষয়, সেই ক্ষেত্রে আমাদের প্রশাসনিকভাবে আলাদাভাবে কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। বান্দরবানে অপহরণের 3 দিন পর অপহৃত 25 রাবার শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সকালে জেলার নাইখাছড়ির লামা সীমান্তের বাইশরি ঝিরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন জানান, উদ্ধারকৃত শ্রমিকদের মধ্যে কয়েকজন অসুস্থ হলে হাসপাতালে নেওয়া হয়। যৌথ বাহিনী ও স্থানীয়রা জানায়, গত 15 ফেব্রুয়ারি রাতে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি এলাকার রাবার বাগান থেকে তাদের অপহরণ করে অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসীরা। অপহৃতদের মুক্তিপণ বাবদ প্রতি 1 লাখ টাকা করে দাবি করা হয়। খবর পেয়ে যৌথ বাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালালে অপহৃতদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। চট্টগ্রাম বন্দরের টার্মিনাল অপারেশন সিস্টেমের আওতায় অনলাইন গেট পাস কার্যক্রম শুরু হয়েছে। সকালে চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেট থেকে এই কার্যক্রম উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামান। এই কার্যক্রমের মাধ্যমে পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান চালকরা মোবাইল অ্যাপসের মাধ্যমে আগেই গেট পাস নিয়ে সরাসরি বন্দরে প্রবেশ করতে পারবেন। এতে যানজট কমার পাশাপাশি সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি জাহাজের টাইম অ্যারাউন্ড কমে যাবে। 1 লাখ ট্রাক ও চালককে অনলাইন ডাটাবেজের আওতাভুক্ত করা হয়েছে।